ওয়েল হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং অন দ্য গো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সিকিম ডায়েরিসের পার্ট 2। সত্যি বলতে লাস্ট দুদিনে গ্যাংটকের সাইট সিইং করতে গিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা চাক্ষুষ করেছি না, তাতে আমরা স্পেল বাউন্ড। কিন্তু সৌন্দর্যের খিদে কি এত সহজে মেটে? তাই অ্যাপেটাইটটা আরেকটু মেটাতে চললাম ইস্ট সিকিমের যে অপার্থিব সৌন্দর্যের মুকুট, তারই সেন্টারের দুটো পালককে দেখতে। আজ ট্যুরের থার্ড ডে। আজকে যাচ্ছি ছাঙ্গু লেক অ্যান্ড বাবা মন্দির। এটা আমাদের ফার্স্ট চেকপোস্ট। এখানে আমাদের কালকের পারমিট সাবমিট করতে হবে, তো চলুন এনজয় করুন। চেকপোস্ট পেরোনোর পরে এখানে আমাদের দিতে হয় এনভায়রনমেন্ট ট্যাক্স 20 টাকা। এটা খুব ভালো একটা উদ্যোগ, কারণ এতটা ওপরে প্রকৃতিকে পরিষ্কার রাখাটা খুবই দরকার। এইবার আমরা এগিয়ে চললাম বাবা হরভজন মন্দির আর ছাঙ্গু লেকের জন্য। যেতে যেতে রোড ভিউটা জাস্ট অসাধারণ। দেখুন, মানে একদম নেচার অ্যাট ইটস পিওরেস্ট ফর্ম, আই ক্যান সে। রাস্তার কন্ডিশন সুপারব। আর খুবই ভাগ্য আমাদের ভালো বলতে হয়, খুব ভালো ওয়েদার, রোদ। দেখা যাক ওখানে পৌঁছে কীরকম ওয়েদার থাকে। দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় অনেকক্ষণ আমরা আটকে ছিলাম, তার কারণ এইভাবে বোল্ডার পরে পুরো রাস্তা আটকে ছিল। রাস্তা ক্লিয়ার হলো, তারপরে আমাদের গাড়ি এখান থেকে বেরোলো। এরকম যাওয়ার পথে এরকম অনেক প্রায়শই এখানে হয়, যেহেতু পাহাড়ি রাস্তা, তো সেটা লাকের ব্যাপার। অনেক সময় এমনও হয় অনেকক্ষণ আটকে যায়, তো আমাদেরকে হার্ডলি 10-15 মিনিটস এখানে দাঁড়াতে হয়। আবার আমরা এখন বেরিয়ে পড়েছি বাবা হরভজন মন্দিরের দিকে। আমরা ডেস্টিনেশনে পৌঁছানোর আগে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘাটা কিরকম, কতটা পরিষ্কার। সত্যি এক কথায় অপূর্ব। উপভোগ করুন আপনারা, আমরাও করছি। বাবা মন্দির যাওয়ার পথে সারপ্রাইজিংলি আমাদের ওয়েলকাম করলো মন্দাকিনী ফলস। দেখতেই পাচ্ছেন, মানে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না, এত অপরূপ সৌন্দর্য, মানে গড গিফটেড। দুদিকে গ্রিন সবুজ পাহাড়, মাঝখান থেকে দুধ সাদা মন্দাকিনী ফলস নেমে আসছে। আসলে এই যে পুরনো বাবা মন্দির, সেটি তৈরি হয়েছে বাবা হরভজন সিংকে ডেডিকেট করে। গ্যাংটক থেকে প্রায় 60 কিলোমিটার ডিস্টেন্সে এই পুরনো বাবা মন্দিরটি রয়েছে, আর এটি উচ্চতা প্রায় 4000 মিটার। বাবা হরভজন সিং গুজরানওয়ালা ডিস্ট্রিক্ট, যেটা এখন পাকিস্তানে রয়েছে, সেখানকার সাদরানা ভিলেজে 1946 সালে জন্মেছিলেন। উনি 1966 সালে ইন্ডিয়ান আর্মির পাঞ্জাব রেজিমেন্টে জয়েন করেন। তো 1968 সালে সিকিম আর নর্থ বেঙ্গলে ভীষণ খারাপ অবস্থা ছিল, প্রচুর ন্যাচারাল ডিজাস্টার চলছিল, ফ্লাড, ল্যান্ডস্লাইড, হেভি রেনফল। তখন কিন্তু উনি ওই এরিয়াতে প্রচুর সার্ভিস দিয়েছেন। এরপর 1968 সালের 4 অক্টোবর উনি টুকুলা থেকে ডঙ্গুচুইলাতে মিউল কলাম এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন। তো ওই সময়ই উনি স্লিপ করে যান এবং ওয়াটার ফ্লোর মধ্যে পড়ে যান। ওনার বডি কিছুতেই খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওনার এই হারিয়ে যাওয়ার 5th ডেতে ওনারই এক সঙ্গী প্রীতম সিংকে উনি স্বপ্নে দেখা দেন
এবং তাকে জানান যে তার বডিটা কোথায় বরফের তলায় চাপা পড়ে আছে, এবং তিনি এটাও জানান যে ওখানে উনি ওনার সমাধি চান। পরে সেখানে খুঁজলে তার বডিটা সত্যিই পাওয়া যায়, এবং তার যে ইচ্ছে সেটাকে সম্মান দিতে সেখানে তার সমাধি তৈরি করে পুরনো বাবা মন্দির তৈরি হয়। তবে পুরনো বাবা মন্দিরে পৌঁছানোটা একটু অসুবিধাজনক ট্যুরিস্টদের জন্য, তাই পরে 1982 সালে নতুন বাবা মন্দির তৈরি হয়। এই নতুন বাবা মন্দিরে কিন্তু 3টে রুম আছে, যেখানে ওনার ব্যবহারের সমস্ত জিনিস রাখা থাকে। এটা ধরে নেওয়া হয় যে উনি এখনও এখানে থাকেন, জিনিসগুলো উনি ইউজ করেন। এমনকি ওনার স্যালারি এখন ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, উনি অ্যানুয়াল লিভও পান। এখানকার শ্রাইনে যে জলটা থাকে সেটাকে এখানকার সমস্ত মানুষ হিলিং ওয়াটার বলে মনে করেন। এছাড়া এখানকার যারা সোলজার আছেন, শুধু এখানকার না, সমস্ত সোলজাররাই এখনও মনে করেন যে বাবা হরভজন সিং এখনও ইন্টারন্যাশনাল বর্ডার গার্ড করছেন। এমনকি চাইনিজ আর্মিদের কাছে শোনা গেছে তারা নাকি রাত্রিবেলা বর্ডারের ওখানে ঘোড়ায় চড়ে কাকে গার্ড দিতে দেখেছে। নতুন বাবা মন্দিরে বাবা হরভজন সিংয়ের ব্যবহারের জন্য যে জিনিসপত্রগুলো রাখা হয়, প্রত্যেক দিন সকালে এসে দেখা যায় যে সেগুলো ইউজ হয়েছে। হয় জুতোয় কাদা লেগে থাকে, নাহলে জামা কাপড় ইউজড অবস্থায় থাকে। তো এখনও সমস্ত সোলজাররা মনে করেন উনি এখনও নিজের ডিউটি পালন করে যাচ্ছেন। শুধু এটা নয়, যদি কোনো বড় বিপদের আশঙ্কা থাকে, উনি কাউকে না কাউকে স্বপ্ন দেখা দিয়ে সেই বিপদের ইনফরমেশন দিয়ে দেন। সত্যি ভাবলে কিরম অবাক লাগে যে দেশের জন্য নিজের জীবদ্দশায় তো বটে, মৃত্যুর পরেও একজন নিজের ডিউটি করে যাচ্ছেন। সত্যি হ্যাটস অফ টু ইন্ডিয়ান সোলজার্স। আমরা এখন প্রায় এসে গেছি বাবা মন্দিরের কাছাকাছি। সামনে যে পাহাড়গুলো দেখছেন, এ পাশটা ইন্ডিয়া আর ও পাশটা হচ্ছে চায়না। সামনে ভিউটা আপনারা সত্যি দেখতে পাচ্ছেন কতটা অপূর্ব ভিউ। আর 1 মাসের মধ্যেই পুরোটাই বরফে ঢেকে যায়, তখন এখানে টুরিস্টরা বেশি আসতেও পারেন না পুরো শেষ অবধি। ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি বাবা মন্দির। ফ্রেন্ডস, এটা হচ্ছে বাবা হরভজন মন্দির। এটা নিউ, ওল্টা আরও ওপরে। সঙ্গে ছোট বাচ্চা বলে আমরা ওল্টাতে যাওয়ার রিস্ক নিলাম না। চলুন আগে আপনাদের মন্দিরটা দেখাবো। ফ্রেন্ডস, এটাই হচ্ছে বাবা হরভজন মন্দির। ভেতরে ফটো তোলা নট অ্যালাউড। এটি হচ্ছে বাবা হরভজন মন্দির। এখানে কোনো আর্মি পার্সোনালের ফটো নেওয়া অ্যালাউড নয়। বাবা হরভজনের বীরত্বের কথা শুনলে একটাই কথা মনে হয়, জয় হিন্দ। অ্যাট প্রেজেন্ট বাবা মন্দিরে সামনের পাহাড়টার ওই সাইডেই হচ্ছে চায়না, এই সাইডে ইন্ডিয়া। সামনে একটা শিব মন্দির আছে, স্ট্যাচু আছে, বাট এখানে যেহেতু বাচ্চাকে নিয়ে এসেছি, অক্সিজেন লেভেল এমনিতেই কম, সেহেতু অতটা হেঁটে যেতে হয়।
তো অতটা যাওয়ার রিস্ক আমরা নিচ্ছি না, বাচ্চা পারবে না। তো আলাদা একটা ফিলিংস হচ্ছে আর্মি এরিয়াতে, এক তো আছি, আর সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ার এই লাস্ট সীমায় দাঁড়িয়ে খুব প্রাউড ফিল হচ্ছে নিজেকে ইন্ডিয়ান ভেবে। জয় হিন্দ। সামনে দেখতে পাচ্ছি এটা একটা সেন্টার ওয়াল অফ ব্লেসিংস। তো গিয়ে দেখি পুরো এরিয়াটা মেনটেন বাই আর্মি। এখানে নর্মালি তো ভিডিও নেওয়া যায়, বাট যেসব আর্মি ওয়ার্কার্সরা আছেন তারা নিজেদের মানে তাদের ফটো নিতে বারণ করেন। সামনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ আছে, তার সামনে আমাদের তিরঙ্গা ফ্ল্যাগের ইম্পর্টেন্স। নতুন করে কোনো ইন্ডিয়ানকে বলার দরকার নেই আমাদের ফ্ল্যাগের ইম্পর্টেন্স আমাদের কাছে কতটা, এটা এখানে ডেসক্রাইব করা আছে। সামনে হচ্ছে ওয়াল অফ ব্লেসিংস, দুদিকে বেল লাগানো আছে, ওঠার পথে এগুলো বাজাতে বাজাতে যায়। প্রে করার একটা প্রসেস। সত্যি আমাদের আর্মিরা আমাদের প্রোটেক্ট করার জন্য কতটা কষ্ট সহ্য করে, এটা ভেবে খুবই প্রাউড ফিল হচ্ছে। As you can see, this wall also maintained by Black Cat divisions. সামনে হচ্ছে ব্লেসিং হিলস। ধর্ম সবসময় নিরপেক্ষ হয়, যেভাবে প্রে করা যায় ভালোর জন্যই প্রে করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন বাবা মন্দিরে এসে এই এনভায়রনমেন্টের মধ্যে এইটুকু বাচ্চাকে আমি দেশভক্তি শেখাতে পেরেছি। বাবা মন্দিরের সামনেই কিছু ক্যাফে আছে অ্যান্ড গিফট শপস আছে। আপনারা এখানকার লোকাল যে ভিলেজেস আছে সেখানকার তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হয়, আর ক্যাফেতে আপনারা একটু রেস্ট নিতে পারেন। এটা কিন্তু নো ড্রোন জোন, এখানে মেনশন করে দেওয়াই আছে এখানে ড্রোন ওড়ানো একদমই অ্যালাউড না। বাবা হরভজন মন্দির দেখা কমপ্লিট। এবার আমরা ব্যাক করছি, যাওয়ার পথে ছাঙ্গু লেক দেখে দেন ব্যাক টু গ্যাংটক। একবার ছাঙ্গু লেকে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ছাঙ্গু লেকে দেখে এগিয়ে চলেছি আমরা। এই ওপর থেকে ভিউ দেখতে পাচ্ছেন আপনারা ছাঙ্গু লেকতে, কতটা সুন্দর। পাহাড়ের কোলে সুন্দর একটি লেক। ডিটেলসটা আপনাদের পরে বলছি। ছাঙ্গু লেকে পৌঁছে আবার দেখা হচ্ছে। মোটামুটি ঠান্ডা আছে আজকে, লাকিলি আমরা খুব সানি ওয়েদার পেয়েছি, যার জন্যে খুব ঠান্ডাটা গায়ে লাগছে না, তবে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তুতু মামা যায় না। এখানে ইয়াকে উঠে অনেকেই ফটো তোলে,
ইয়াকের সামনে দাঁড়িয়ে ইয়াকে উঠে রাইডও করে, কিন্তু বেসিক্যালি অ্যানিম্যাল লাভার হিসাবে এদের এই যে নাকের সামনেটা মেটাল দিয়ে বেঁধে কন্ট্রোল করে, এটা খুব কষ্ট হয় আমার, যার জন্য এটাকে আমি প্রেফার করি না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ছাঙ্গু লেক 12,400 ফুট উচ্চতায় অবস্থিত। এটি চারদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা আর বরফ গলা জলে পুষ্ট একটি লেক। লেকটা গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। শীতের সময় যেমন এই লেকটা একদম বরফে ঢেকে যায়, সেরকমই গ্রীষ্মকালে খুব সুন্দর সুন্দর ফুল এখানে দেখতে পাওয়া যায়। এই লেকটার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা নাকি প্রত্যেক সিজনে কালার চেঞ্জ করে। আর কথায় শোনা যায় আগেকার দিনে নাকি বুদ্ধিস্ট মঙ্করা এই কালার চেঞ্জ দেখে নাকি ফিউচার প্রেডিক্ট করতে পারতেন। এই লেক দেখতে আসার জন্য ইন্ডিয়ান বা ফরেন ট্যুরিস্ট প্রত্যেকেরই একটা ভ্যালিড পারমিটের দরকার হয়। সেটার জন্য কিছু ভ্যালিড আইডি প্রুফ জমা দিয়ে অ্যাপ্লাই করতে হয়। তবে এই লেকটাকে কিন্তু এখানকার স্থানীয় লোকেরা ভীষণ পবিত্র বলে মনে করেন, তাই এখানকার সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকেই কয়েন ছুঁড়েছে, একটা জুসের প্যাকেট এগুলো পড়ে রয়েছে, যেগুলো খুবই বাজে জিনিস। এই লেকটার হোলিনেসটা বজায় রাখা আমাদের কর্তব্য। এই লেকটার ক্লিনলিনেস সব কিছুই এখানকার একটা কালচার, সেটাকে নষ্ট করা একদমই উচিত। এটা ছাঙ্গু লেকেরই আরেকটা সাইড। এখান থেকে লেকটা অন্য সাইড থেকে পুরোটা দেখা যায়। আর এগুলো হচ্ছে প্রেয়ার ইনস্ট্রুমেন্ট। এখান থেকে একটা রোপওয়ে আছে, যেটা একদম পাহাড়ের টপে যাওয়া যায়, পুরো ভিউটা সেই রোপওয়েতে দেখা যায়। সামনে টিকিট কাউন্টারে আছে। আর ফিটটা আপনারা দেখতেই পাচ্ছেন, 12,900 ফিট। এটা ছাঙ্গু লেকের অপোজিটে যে একটা রোড করা আছে, ওখান থেকে লেকটার পুরো ভিউ দেখতে পাচ্ছেন। জাস্ট অসাধারণ। আজকে লাকিলি পুরো সময়টা রোদ পেয়েছি, যার জন্য লেকটার আলাদা একটা বিউটি দেখতে পাচ্ছি আমরা। আর যেহেতু নভেম্বরে এসেছি, সেহেতু গ্রিনারি একটু কম আছে। 2015-এ এসেছিলাম সেপ্টেম্বরে, তখন হিলগুলো পুরো গ্রিন ছিল, মানে মনসুনের একদম পরে বলে। নভেম্বরে এসেছি বলে এটা একটা লাদাখ লাদাখ টাইপ ফিল হচ্ছে, গ্রিনারিটা কম আছে। খুব চিলিং ওয়েদার। এখন আমরা ফেরত যাচ্ছি। ছাঙ্গু লেক দেখা কমপ্লিট। এরপর নেক্সট খাওয়া দাওয়া করবো কোনো জায়গায় দাঁড়িয়ে, তারপর ব্যাক টু গ্যাংটক। দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যাংটক 35 কিলোমিটার ডিস্টেন্সে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 310। এবার আমরা বেরোবো গ্যাংটকের দিকে। এটা হচ্ছে এখানকার একটা কমপ্লিট ম্যাপ। এখানকার এক্স্যাক্ট হাইট 12,700 ফিট, তবে লোকাল লোকেদের কথা শুনে আমরা জানলাম 12,400। কোনটা অ্যাকচুয়াল এটা আমরা বলতে পারবো না, তবে এটাকেই অ্যাকচুয়াল ধরা ঠিক হবে। ছাঙ্গু লেক থেকে নামার পথে একটা ছোট্ট রেস্টুরেন্টে দাঁড়ালাম। রেস্টুরেন্ট না, ওই রোড সাইড ধাবা টাইপই বলতে পারেন। ছিমছাম সুন্দর, একটু চা বিস্কুট খেলাম। গ্লাস ভিউটা দেখছেন কি সুন্দর, পাশে পুরো হিল ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে।
আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে পুরো মেঘের রাস্তা ঢেকে গেছে। একটু আগেই প্রচণ্ড রোদ ছিল, এখন দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা কিন্তু ফগ নয়, এটা অ্যাকচুয়ালি মেঘ, এটা রাস্তার মধ্যে নেমে এসছে। আপনারা দেখুন রাস্তা পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে মেঘে। এটা অ্যাকচুয়ালি খুব রিস্কের ব্যাপার, তাও তো আমরা অনেক তাড়াতাড়ি নেমে এসেছি। এখন মাত্র 2:30 বাজে, কিন্তু আরও বিকেলে নামলে আরও রাস্তার অবস্থা খারাপ হয়। দেখতে পাচ্ছেন আপনারা সামনের রাস্তাটা কিরম ঢেকে যাচ্ছে মেঘে। কুয়াশা নয়, এটা অ্যাকচুয়ালি মেঘই, আপনাকে যেটা বললাম। দেখুন আপনারা পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঢেকে গেছে মেঘের মধ্যে। অ্যাকচুয়ালি বাইরে থেকে অন্য দিক থেকে দেখলে দেখা যাবে একটা মেঘের মধ্যেই এটা জায়গাটা পুরো ঢাকা। সেই মেঘের মধ্যেই দিয়েই আমাদের গাড়ি চলছে এখন। ট্রিপ শেষ আজকের মতো। আমরা এসে গেছি হোটেলের সামনে। কুয়াশা মেঘ ভরা রাস্তা কমপ্লিট করে সেফলি আমরা আমাদের হোটেলে ব্যাক করে চলে এসেছি। এটা গ্যাংটকেরই একটা লোকাল মেলা, ওই টাইমে চলছিল, তাই একবার দেখতে চলে এলাম কি কি পাওয়া যাচ্ছে। এমজি মার্গে একটু হাঁটাহাঁটির পর খুব খিদে পেয়ে গেছিল। এখানে ম্যাক্সিমামটাই ভেজ, তাই নন ভেজ একটা ফাস্টফুড সেন্টার খুঁজে পেলাম, রেনবো ফাস্টফুড সেন্টার। এখানে খুব সস্তাতেই আমরা খাবার দাবার পেয়ে গেলাম নন ভেজ।